হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো আজ চলতরিতের আমরা যেটা পড়বো সেটা খুবই ইন্টারেস্টিং এবং আজ এই লেকচারটা হবে চলতরিতের লেকচার নাম্বার 8। ওকে, তো দেখো চলতরিতের আপাতত যে 7টা লেকচার আছে সেই 7টা লেকচার তোমরা ভালো করে দেখবে। ওখান থেকে দেখলে তোমাদের চলতরিতের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। আজকে যেটা পড়বো বা আজকে যেটা আমরা শিখবো সেটা কি, সেটা হলো ডোমেস্টিক ইউজেস অফ হিটিং এফেক্ট অফ কারেন্ট, মানে গৃহস্থালির কাজে এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে ব্যবহার, সেই ব্যবহার সম্পর্কে আমরা কিছু জিনিস কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে তাদের কাজ হয় সেগুলো জানবো। তো তার মধ্যে কি কি আছে দেখে নাও। তার মধ্যে আমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে ইলেকট্রিক আয়রন। ওকে, ইলেকট্রিক আয়রন। 2 নাম্বার করতে হবে ইলেকট্রিক হিটার, 3 নাম্বার হচ্ছে ইলেকট্রিক বাল্ব, আর 4 নাম্বার হচ্ছে ফিউজ। এগুলো আমি তোমাদের প্র্যাকটিক্যালও দেখাবো যে কিভাবে এগুলো কাজ করে। প্র্যাকটিক্যাল মানে কি, মানে তোমাদের ইনস্ট্রুমেন্টটা দেখাবো যে ওটা কিভাবে ওর করা আছে, কিভাবে ওর মানে কনস্ট্রাকশন করা আছে সেই জায়গাগুলো। ওকে, তাহলে চলো তোমরা হেডিং দাও ইলেকট্রিক আয়রন। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক আয়রন। তো দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল ব্যাপারটা তো তোমরা আগে জানো যে তাপ মানে যদি কোনো একটা পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হয় তাহলে তাপ উৎপন্ন হয়। তো সেটারই প্রথম একটা উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি, যেটাকে আমরা বলি ইলেকট্রিক আয়রন। তোমরা জানো সবার বাড়িতেই এই আয়রন আছে। জামা কাপড় কাচার পর তারপরে কি করা হয়, ওটা ইস্ত্রি করা হয়। কেন ইস্ত্রি করা হয়? কারণ যাতে ওই ভাঁজগুলো না লেগে থাকে, মানে ভাঁজ যাতে না হয় তার জন্য। দেখবে একটা জিনিস, তোমরা যখন কখনো যদি ইস্ত্রি করে থাকো দেখবে ওই ইস্ত্রিটার উপর টাচ যদি করো আফটার কানেকশন দেওয়ার পর দেখবে তোমাদের গরম লাগবে। কেন গরম লাগবে? কারণ ওটাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে। এবার ওটা কিভাবে হয় তো একটা আগে দেখো, আগে থিওরিটিক্যালি দেখো, আমি বোঝাচ্ছি, তারপর তোমরা প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি কিছুটা এইরকম টাইপের দেখতে হয়, কিছুটা এইরকম টাইপের দেখতে হয়, এরকম। ওকে, তো এবার কি হয়, এর মধ্যে নাইক্রোম তার এরকম কুণ্ডলী আকারে থাকে, এর মধ্যে নাইক্রোম তার এরকম কুণ্ডলীর মধ্যে থাকে। ওকে, এবার এটা কি করা হয়, এটা হচ্ছে ইলেকট্রিক ওয়্যার কারেন্টে মানে ইলেকট্রিকে এটাকে জয়েন করা হয়। তারপরে কি হয়, তার ফলে এটা দিয়ে কারেন্ট ফ্লো করে। কারেন্ট ফ্লো হলে এই যে নাইক্রোম তারটা আছে, এই নাইক্রোম তারটা কি হবে, এই নাইক্রোম তারটা উত্তপ্ত হবে এবং গরম হবে। এবং কি করা হয়, এই নাইক্রোম তারটার সাথে কি করা হয়, একটা এরকম আয়রন, এতটা বড় না, এইরকম জায়গার মতো, এখানটায় কি থাকে, এখানটায় একটা আয়রন থাকে। ওকে, লোহা থাকে। তারপরে কি হয়, ওইটা যত উত্তপ্ত হবে তত এই আয়রনটা উত্তপ্ত হবে। এই আয়রনটা এবার কি করা হয়, এই জামা কাপড়ের উপর এইভাবে ঘষা হয়। ওকে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, দেখো আয়রনও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তার জন্য কিন্তু আয়রনটার সাথে এই নাইক্রোম তারটার কিন্তু ডাইরেক্ট কানেকশন থাকে না। তার জন্য কি করা হয়, তার জন্য এই যে নাইক্রোম তারটা আছে, এই নাইক্রোম তারটার উপর একটা কোটিং দেয়া থাকে। সেই কোটিংটা হচ্ছে তোমার মিকা। ওকে, তো এখানে কি করা হয়, এরকম যদি নাইক্রোম তারটা থাকে তার উপরে একটা এরকম কোটিং দেয়া থাকে, যে কোটিংটাকে বলা হয় মিকা, MICA। এর একটা ভালো গুণ আছে। কি গুণ? এটা কিন্তু তাপকে পরিবহন করতে সাহায্য করে, মানে এটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট। তার মানে কি, ধরো এই নাইক্রোম তারটার উপরে এরকম কোটিং করে দেয়া আছে, তার উপরে আয়রনটা আছে, এর উপরে আয়রনটা আছে। তাহলে এ কি করবে, এই তাপটা কি করবে, আয়রনে মানে যে লোহাটা আছে সেটাতে পরিবহন করতে সাহায্য করবে। কিন্তু এই মিকার আরেকটা প্রপার্টি আছে, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মানে এটা তড়িৎ পরিবহন করতে পারে না। তার ফলে কি হবে, তার ফলে এই যে নাইক্রোম তারটাই তড়িৎ প্রবাহিত হচ্ছিল, সেই তড়িৎটা কিন্তু এই মিকার মাধ্যমে এই লোহাতে আসতে পারবে না। তার ফলে কি হবে, তার ফলে তোমরা যদি এটা হাত দাও তাহলে কিন্তু কোনো শক খাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এই নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি হয়। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি হয়। নাইক্রোম তার হচ্ছে বিভিন্ন টাইপের হয়। তো জেনারেল যে নাইক্রোম তার হবে সেটা হচ্ছে 60% নিকেল আর 40% ক্রোমিয়াম দিয়ে তৈরি হয়। 60% নিকেল আর 40% ক্রোমিয়াম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডসের জন্য। আর আরো বিভিন্ন টাইপের নাইক্রোম তার হয়, যেটাতে কিছুটা আয়রন মানে লোহাও কিছুটা অ্যাড করা থাকে, যেমন আমাদের দরকার হয় সেই মতো হয়। তো চলো দেখে নেওয়া যাক। এবার হচ্ছে ইলেকট্রিক যে ইস্ত্রি বললাম বা ইলেকট্রিক আয়রন, সেটার একটা মানে প্র্যাকটিক্যাল।
নিয়ে এসো। দেখো এখানে তোমাদের দেখানো হচ্ছে, একটু উপরে তো, এখানে তোমাদের দেখানো হচ্ছে এটা হচ্ছে আমার ইলেকট্রিক আয়রন। ওকে, এটা হচ্ছে নরমাল, এরকম তোমরা বাড়িতে দেখতে পাবে, সবাই বাড়িতে যাদের যাদের আছে তারা বাড়িতে একটু দেখে নেবে। এরপর দেখো এটাকে যদি আমরা খুলি, এটাকে খুললে এটাকে খোলা হচ্ছে। ওকে, এরপর দেখো এই সামনের দিকটায় এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে আয়রন। ওকে, এরপর দেখো যখন এটাকে খোলা হবে, এটাকে যখন খোলা হচ্ছে, খোলা হয়ে যাওয়ার পর এখানে দেখো এই যে পোরশনটা রয়েছে, এই পোরশনটা, এইটাতে কিন্তু নাইক্রোম তারটা আছে। ওকে, ধর এটা, এই যে এখানটা ধরি, হ্যাঁ দেখবে এই যে আমি এখানে মার্ক করছি, এক মিনিট দাঁড়াও দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি মার্ক করছি, এইখানে নাইক্রোম তারটা এরকম কুণ্ডলিকা আকারে ভেতরে আছে, এই যে এই জায়গাটায় কুণ্ডলী আকারে ভেতরে নাইক্রোম তারটা আছে। ওকে, এবার কি করা হয়, এই নাইক্রোম তারটার উপরে দেখো এর ভেতরে আছে, এর উপরে কি থাকে, মিকা থাকে। ওকে, মিকা, ওই যে লিখলাম মিকা, এর উপরে এই যে এইটা হচ্ছে আমার আয়রনটা, এটা হচ্ছে লোহাটা। তারপরে কি হবে, এটা দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এই ভেতরটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে এই মিকাটা দিয়ে, মিকাটা থ্রু এই যে আয়রনটা আছে সেই আয়রনটাতে উত্তপ্ত হবে এবং এই দিকে এই পোরশনটায় কিন্তু হিট পাওয়া যাবে, এই পোরশনটায়। ওকে, তাহলে তোমরা এটা বাড়িতে দেখে নেবে, যা যদি বাড়িতে যদি আয়রন, আশা করছি সবারই থাকে, যদি আরো ভালোভাবে দেখতে চাও তাহলে তোমরা কিন্তু একবার ইলেকট্রিক দোকানে গিয়ে যাবে, দোকানে গেলে ভালো দেখতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখো সেটা হচ্ছে যে এই নাইক্রোম তারই কেন ব্যবহার করা হয়, এটা কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন আসতে পারে যে নাইক্রোম তার ব্যবহার কেন করা হয়। তো মনে রাখবে এখানে 4টে কারণ আমি লিখে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে উচ্চ প্রতিরোধ ক্ষমতা, নাইক্রোম তারের প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। 2 নাম্বার হচ্ছে উচ্চ গলনাঙ্ক, 3 নম্বর হচ্ছে জারণ প্রতিরোধ, 4 নম্বর হচ্ছে তাপীয় স্থিতিশীলতা। এই 4টে কারণ তোমরা কিন্তু লিখতে পারো, এটা 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসতে পারে। ওকে, তো তোমাদের এত ডিটেইলসে আসবে না, তোমরা জাস্ট কেন নাইক্রোম তার ব্যবহার করা হয়, ইলেকট্রিক হিটারে কিভাবে কাজ করে, এটা তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, চলো নেক্সট এবার আমরা আসছি কি, নেক্সট আমরা পড়বো ইলেকট্রিক হিটার, যেটা দিয়ে রান্না করা হয়। এবার দেখো বৈদ্যুতিক হিটার, ইলেকট্রিক হিটার, এটা আমরা কোন কাজে ইউজ করতাম জানো? এটা আমরা কিন্তু রান্নার কাজে ইউজ করি মেইনলি। তো এটা কি রকম দেখতে হয় সেটা আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, তার আগে জাস্ট থিওরিটা একটু জেনে নাও। সেটা হচ্ছে পোর্সেলিন বা ফ্লায়ার কেচের এরকম একটা চাকতির মতো একটা এরকম খাঁজ করা থাকে, এরকম খাঁজ করা থাকে। ওকে, এবার কি করা হয়, এই খাঁজের মধ্যে নাইক্রোম তারটা, এই খাঁজের মধ্যে এরকম নাইক্রোম তারটা এরকম করে পেঁচানো থাকে। ওকে, এরকম। তো এবার কি হয়, যখন এটাতে তড়িৎ প্রবাহিত হয় তখনই কি হবে, তখন এটা উত্তপ্ত হবে এবং তাপ দেবে, তার ফলে কি হয়, তার ফলে রান্না হয়। তো বৈদ্যুতিক হিটারও একই প্রিন্সিপালে কাজ করে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এখানেও যে তারটা ব্যবহার করা হয় সেটাকে নাইক্রোম তারই বলা হয়, আর সেই তারটার নামই হচ্ছে নাইক্রোম তার। আর নাইক্রোম তার কেন ব্যবহার করা হয় সেটা একটু আগেই বললাম। তো ওখানেও যা কজ এখানেও তাই কজ, মানে কারণটা একই। আর নাইক্রোম তার কি দিয়ে তৈরি হয় সেটাও বললাম। তো পোর্সেলিন বা ফ্লায়ার কেচের এরকম একটা খাঁজ বানানো হয়, এই খাঁজের মধ্যে ওই নাইক্রোম তারটা দেওয়া হয়। তো এবার তোমরা দেখো প্র্যাকটিক্যালি কিভাবে করা হয়। ওকে, নিয়ে এসো বলছি। তো দেখো এটা হচ্ছে তোমাদের মেন হচ্ছে, এটা হচ্ছে হিটার। ওকে, এটা হচ্ছে হিটারটা, এইভাবে রান্না করার জন্য এইভাবে বানানো হয়। তো এবার এই যে ভেতরের পোর্শনটা দেখতে পাচ্ছ, ভেতরের পোর্শন, এই ভেতরটা, এইটাই হচ্ছে পোর্সেলিন বা ফ্লায়ার কেচের খাঁজ। এই যে এটা পোর্সেলিনের বানানো বা ফ্লায়ার কেচ, এটা মাটি দিয়েও তৈরি করা হয়, শক্ত মাটি দিয়েও তৈরি করা হয়। এরপর দেখো এই যে ভেতরে, একটু ধরো, এবার দেখো এই যে ভেতরে তারটা আছে, এই যে এই তারটাই হচ্ছে নাইক্রোম তার। এবার কি করা হয়, এই যে কারেন্ট, এই যে তার আছে, এই তারটা প্লাগে জয়েন করে দেওয়া হয়, জয়েন করলেই তারপরে কি হবে, এটা থেকে তাপ উৎপন্ন হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের মেন প্রিন্সিপাল। দেখে নাও একবার সামনে পেছনে, কৌশিক তুমি একবার ভালো করে দেখিয়ে দাও, সামনে হিটারটার পেছনে সাইডে, এই যে এখানে ওয়্যারটা কানেকশন করা থাকে, এই যে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো এবার ওটা কানেকশন করে থাকে, আর এটা জাস্ট স্ট্রাকচারটা এরকম বানানো হয়েছে কারণ হচ্ছে যাতে এটা রান্নার কাজে সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ কৌশিক।
তো তাহলে এটা হলো বৈদ্যুতিক হিটার। ওকে, এরপর আমরা যেটা পড়বো বা শিখবো সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। দেখো ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্ব কেমন দেখতে হয়, এই যে এরকম এরকম দেখে নাও তোমরা। এটা ক ওয়াটের বাল্ব আছে, 60 ওয়াটের বাল্ব আছে। ওকে, তো দেখো কি করা হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্বে প্রথমত এই বাল্বের ভেতরটা আছে, এই ভেতরটা হয় বায়ু শূন্য থাকে বা কোনো নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ থাকে। ওকে, তাহলে ফার্স্ট কি না, ইলেকট্রিক বাল্ব প্রথমে বায়ু শূন্য থাকে বা নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ থাকে। ওকে, এরপর দেখো এই বাল্ব থেকে দেখো দুটো মোটা তার এসছে। ওকে, এই যে দুটো মোটা তার, এটা একটা আর এটা একটা। ওকে, এই দুটো মোটা তার এসছে, এই মোটা তারের মাঝখানে এখানটায় কিন্তু এদের মধ্যে যাতে এই দুটো তারের মধ্যে কানেকশন না হয় তার জন্য কিছু একটা অন্তরক ওর মধ্যে রাখা থাকে। ওকে, এবার কি করা হয়, এই দুটো তারকে মানে কারেন্টের সাথে যোগ করা হয়, এটা আইদার প্লাস এটা মাইনাস বা প্লাস মাইনাস, ওটার সঙ্গে কোনো সঙ্গে। এরপর দেখো এই যে দুটো মোটা তার এসছে, এই দুটো তারে এখানে দেখো একটা সরু আর লম্বা মানে পেঁচানো আকারের, এটা পেঁচিয়ে আছে কিন্তু এটা অনেক লম্বা আর খুব সরু, মানে খুবই সরু। দেখো এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো এই ভেতরটায় দেখো আছে খুবই সরু আর লম্বা। দেখো এই যে এই গোল এই পোর্শনটাতে, ওকে ওই পোর্শনটা আছে। তো কি করা হয়, এই যে সরু আর লম্বা তার এখানে ইউজ করা হয়, এইটাকেই বলা হয় ফিলামেন্ট। ওকে, বাল্বের এটাকেই বলা হয় ফিলামেন্ট। এরপর কি হয় দেখো, এরপর যখন এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তখন এটা কি হবে, এটা উত্তপ্ত হবে, এতটাই বেশি এটা উত্তপ্ত হবে যেটা তাপ দেয় কিন্তু এখানে লাইটটা বেশি দেয়। ওকে, লাইটটা বেশি দেয়, তাপের থেকেও লাইটটা বেশি হয়। তো এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্টটা কি কি দিয়ে তৈরি হয়, দেখো ফিলামেন্টটা আগেকার দিনে যে বাল্বগুলো ছিল সেখানে মেইনলি ফিলামেন্ট হিসাবে টাংস্টেন ইউজ করা হতো, টাংস্টেন। ওকে, টাংস্টেন, কিন্তু টাংস্টেনের একটু প্রবলেম থাকার জন্য বর্তমানে আমরা কি করি, বর্তমানে আয়রন আর ম্যাঙ্গানিজের মিশ্রণ ব্যবহার করি, মানে এই ফিলামেন্ট তৈরি করতে আয়রন প্লাস ম্যাঙ্গানিজের মিশ্রণ ব্যবহার করি। ওকে, তো এখানেও সেই তড়িৎ প্রবাহের তাপীয় বল বটে, সাথে সাথে কি হবে, সাথে সাথে তড়িৎ প্রবাহের ফলে যে আলো তৈরি হচ্ছে সেটাও কিন্তু এখানে বাল্বের মধ্যে আমরা পাই। মানে দেখবে তোমরা অনেকক্ষণ বাল্বটা চলার পর যদি বাল্বটাকে তোমরা টাচ করো দেখবে বাল্বটা খুবই গরম হয়ে যায়, কেন, কারণ এটা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। সাথে এখানে তড়িৎ প্রবাহের ফলে ওই ফিলামেন্টটা এতটাই উত্তপ্ত হয়, এতটাই উত্তপ্ত হয় যে ওরা প্রচুর পরিমাণে আলো দেয়। তো এরপর এখান থেকে একটা কোশ্চেন আসে, খুব মানে ফিলামেন্টটা খুব সরু ও লম্বা কেন করা হয়। দেখো ফিলামেন্টটা খুব সরু আর লম্বা মানে ফিলামেন্টটা অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাও এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ফিলামেন্টটাকে যদি দেখা হয় সেটা অনেক বড়, মানে ওটাকে যদি এক্সটেন্ড করা হয় তাহলে অনেক বড়, আর এটা খুবই সরু। তো দেখো খুবই সরু আর লম্বা করা হয় কেন, কারণ যাতে এই ফিলামেন্টটা রোধাঙ্ক বেশি হয়। আচ্ছা, রোধাঙ্ক বেশি হলে কি বেশি হবে, রোধ বেশি হবে, কেন, কারণ আমরা জানি ফর্মুলাটা R = ρ L/A। তাহলে যত ওর রোধাঙ্ক বেশি হবে তত ওর রোধ বেশি হবে। এবার দেখো যত দৈর্ঘ্য বেশি হবে এবং ক্ষেত্রফল যত কম হবে তত কিন্তু রোধ বেশি হয়, ওই জন্য এটা লম্বা আর সরু করা হয়। তো রোধ বেশি হওয়ার ফলে কি হবে, রোধ বেশি হলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে এবং বেশি পরিমাণে আলো উৎপন্ন হবে, এই জন্য কি করা হয়, এই জন্য এই ফিলামেন্ট যেটা আছে সেটা খুব সরু আর লম্বা করা হয়। ওকে, ফিলামেন্ট কি করা হয়, খুব সরু আর লম্বা করা হয়। তো এখানে দেখো একটা জিনিস বলি, এই বারটা আর এলইডি বা সিএফএল যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু দুটো আলাদা। এটা জাস্ট এমনি আমরা যে বলি না লাল লাইট, এটা হচ্ছে লাল লাইট, কিন্তু সিএফএল বা এলইডি কিন্তু ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক আলাদা, সেটা আমি আলাদা ভিডিওতে করাবো। চলো নেক্সট, এরপর যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইলেকট্রিক ফিউজ বা সিম্পল ফিউজ। দেখো ইলেকট্রিক ফিউজ বা সিম্পল ফিউজ, প্রথমত আগে বলি ফিউজ কেন ব্যবহার করা হয়। ফিউজ কেন ব্যবহার করা হয়, ধরো এটা তোমাদের বাড়ির সুইচ বোর্ড। ওকে, এটা তোমাদের বাড়ির সুইচ বোর্ড, আর এখান দিয়ে মেন বাড়ির যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা এখানে আসছে। এবার এখান থেকে বিভিন্ন আরো যে তোমাদের ফ্যানের সুইচ, পাখার সুইচ, এসি সুইচ, ফ্রিজের সুইচ, এগুলো সব আছে। ওকে, এরপর কি হয়, হঠাৎ যদি এখানে কারেন্টের অ্যামাউন্ট বেড়ে যায়, হঠাৎ ধরো কারেন্টের অ্যামাউন্ট খুব বেড়ে গেল, মানে তড়িৎ প্রবাহটা খুব বেড়ে গেল, তখন কি হবে, তখন এই যে বাড়িতে যেসব এর সাথে যেসব জিনিসগুলো কানেকশন আছে, মানে ধরো এটা ফ্যান আছে, এটা হচ্ছে টিভি আছে, এটা ধরো এসি আছে,
তো এগুলো কি হবে, এগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ফলে কি হয়, তার ফলে যদি ধরো এই যে বেশি অ্যামাউন্টের কারেন্টটা যদি এখানে না যেতে পারে তাহলে এগুলো ঠিকঠাক থাকবে। তো তার জন্য কি করা হয়, তার জন্য এই যে মেইন লাইন আছে, এই মেইন লাইনের সাথে এই দুটো পোর্শনকে একটা ছোট্ট মানে সরু ওয়্যার দিয়ে জয়েন করা হয়। সরু ওয়্যার, যে ওয়্যারটাকে আমরা বলি কি ফিউজ ওয়্যার বা ফিউজ, সিম্পলি ফিউজ বলি। তো এবার দেখো কি হয়, খুব ইম্পর্টেন্ট ব্যাপার বা খুব ইন্টারেস্টিং, এদের কিন্তু গলনাঙ্ক, এই যে ওয়্যারটা আছে, এই ফিউজ ওয়্যারটা আছে, এর গলনাঙ্ক খুবই কম। গলনাঙ্ক খুবই কম মানে কি, মানে একটু হিট দিলেই ও গলে যাবে। একটু যদি কারেন্ট একটু বেশি হয় তাহলে হিট বেশি তৈরি হবে আর তখনই ও গলে যাবে। তার ফলে কি হয়, ধরো এই দুটো কানেকশন আছে, ওকে, এই দুটো কানেকশন আছে, এরপর এদের সাথে কানেকশন আছে। তো এটা মনে রাখবে, এটা কিন্তু ওই মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে ইউজ করা হয়, মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে। তাহলে এটাও কিন্তু এক নম্বরের কোশ্চেন আসতে পারে যে ফিউজ তার বা ফিউজ মূল বর্তনীর সাথে কোন সমবায়ে ইউজ করা হয়, শ্রেণী সমবায়ে। এবার ধরো কি হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে হিউজ অ্যামাউন্টে, তার ফলে এর গলনাঙ্ক খুবই কম। তো একটু পর কি হবে, এটা কেটে যাবে, এরকম কেটে যাবে, মানে ডিটাচ হয়ে যাবে, এরকম ডিটাচ হয়ে যাবে। তার ফলে কি হবে, তার ফলে আর কারেন্ট এখান থেকে পাস করতে পারবে না। তার জন্য কি হবে, এই যে ফ্যান, টিভি, এসি বা সামথিং যেগুলো থাকবে সেগুলো কিন্তু খুবই আমাদের ভালো থাকবে, মানে এগুলো খারাপ হবে না। আর না হলে কিন্তু ফিউজটা না থাকলে কিন্তু খারাপ হয়ে যেত। তো এবার দেখো তোমাদের ফিউজ আমি একটা দেখাচ্ছি কেমন দেখতে হয়, তোমরা বাড়িতে দেখতে পাবে। এই যে এরকম মতো দেখতে হয়, ওকে, এরকম মতো, এই যে দেখে নাও। এবার কি করতে হয়, এর ভেতরে আমাদের অ্যাকচুয়ালি এর ভেতরটা আমাদের খুলে দেখালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে ফিউজ, এটা ওকে, এটা হচ্ছে ফিউজ। এবার কি করা হয়, এই ফিউজটা এরকম করে খুলতে হয়, খুলে পর এই যে দুটো পোর্শন আছে, এই দুটো পোর্শনের তারটা জয়েন করতে হয়। আমার কাছে তার নেই, এই তারটা জয়েন করে তারপরে এটা লাগিয়ে তারপরে এটা ওই বোর্ডে অন করতে হয়। এবার যদি ধরো কোনো কারণে খুব হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, তখন কি হবে, তখন এই দুটোর মাঝে এই যে ওয়্যারটা জয়েন করা ছিল ফিউজ ওয়্যারটা, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তখন আর কারেন্ট ফ্লো হবে না। তো এবার এখানে ফিউজে কোন তার ব্যবহার করা হয় আর কেন ব্যবহার করা হয়, কেমন হয়। দেখো এটা হচ্ছে একটা চীনামাটির হোল্ডার, এই চীনামাটির হোল্ডারে কিন্তু ফিউজ তারটা রাখা হয়, ওকে। তাহলে প্রথমত কি বলবে, কোথায় রাখা হয়, চীনামাটির হোল্ডারে। আচ্ছা, ফিউজ তার কি কি নিয়ে গঠিত হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিউজ তার হচ্ছে টিন থাকে 25% আর সীসা থাকে 75%, ওকে। তাহলে টিন আর সীসার মিশ্রণে তৈরি, টিন আর সীসার মিশ্রণে তৈরি, যেখানে টিন হচ্ছে 25%, সীসা হচ্ছে 75%। আর ফিউজ তারের কি হয়, উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন নিম্ন গলনাঙ্ক, কারণ বেশি পরিমাণে যদি কারেন্ট ফ্লো করে তখন কি হবে, তখন ওই ফিউজ তারটা যদি গলনাঙ্ক খুবই বেশি হতো তাহলে কিন্তু ফিউজ তারটা কাটতো না, তাহলে কিন্তু এই বাড়ির এই ফ্যান, টিভি বা এসি এটা খারাপ হয়ে যেত। কিন্তু যেহেতু গলনাঙ্ক কম, তাই একটু কারেন্ট গেলেই ও কিন্তু গলে যাবে, ওকে। তাহলে তোমরা কিন্তু ফিউজ তারের ডেফিনেশনটা একটু লিখে রাখবে, কি না, চীনামাটির হোল্ডারের সঙ্গে লাগানো টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তড়িতের পরিবাহী যে এক টুকরো সরু তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযোগ রক্ষা করে তাকে বলা হয় ফিউজ তার, ওকে। আর ফিউজের কার্যনীতিটা অবশ্যই কিন্তু ভালো করে করবে, কারণ ফিউজের কার্যনীতি কিন্তু আসে। এরপর এখান থেকে একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যখন কোনো বাড়িতে খুব হিউজ অ্যামাউন্টের তড়িৎ প্রবাহিত হয়, সেই ব্যাপারটাকে আমরা অনেক সময় শর্ট সার্কিট বলি। এই শর্ট সার্কিট ব্যাপারটা কি, দেখো শর্ট সার্কিট ব্যাপারটা কি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। শর্ট সার্কিট, আচ্ছা দেখো ব্যাপারটা কি, শর্ট সার্কিট ব্যাপারটা কি, অনেকেই জানে না, আবার না জেনে উল্টো পাল্টা বলে। তো ধরো এখানে একটা তোমার ব্যাটারি আছে, ওকে। এই ব্যাটারিটা ধরো এটা প্লাস, এটা মাইনাস, এটা ধরো ভি, মানে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। ধরে নাও এটা 50 ভোল্টের ব্যাটারি, ওকে। এরপর কি করছো, এখানে একটা তার দিয়ে এখানে একটা রোধ নিয়েছো ধরো R1, এখানে একটা রোধ নিয়েছো ধরো R2, এখানে একটা রোধ নিয়েছো ধরো R3, ওকে, দিয়ে এটাকে জয়েন করে দিলে। তাহলে বলো তো এখন এটাতে কারেন্ট কতটা ফ্লো হবে, এখানে কারেন্ট কতটা ফ্লো হবে।
দেখো এই তিনটে কিসে আছে, এই তিনটে শ্রেণী সমবায় আছে, তাহলে এদের তুল্য রোধ আর এস কত হয়ে যাবে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখান থেকে কারেন্ট কত হয়ে যাবে, কারেন্ট হয়ে যাবে V বাই R1 প্লাস R2 প্লাস R3। কোনো অসুবিধা নেই। এরপর আমি কি করছি, ধরো এই যে দুটো প্রান্ত আছে, একটা প্লাস আর একটা মাইনাস, এই দুটো প্রান্তকে আমি কি করলাম, খুব কম রোধযুক্ত, এটা মনে রাখবে, খুব কম রোধযুক্ত ধরো 0.05 ওহম এরকম রোধযুক্ত কোন একটা পরিবাহীকে এরকম করে এখানটায় জয়েন করে দিলাম। কোন একটা পরিবাহী তারকে ধরো এখান থেকে এখানটায় আমি জয়েন করে দিলাম। তাহলে কি হবে, দেখো ধরে নাও এদের রোধ হচ্ছে 5 ওহম, এর হচ্ছে 10 ওহম, আর এর হচ্ছে ধরো 20 ওহম। তাহলে এখন বলো তো কারেন্টটা এখান থেকে এইদিকে যাবে না কারেন্টটা এইদিকে যাবে? দেখো কারেন্ট কি চাইবে, কারেন্ট চাইবে সবসময় যেটাই রেজিস্ট্যান্স মানে রোধ কম সেই পথটাকে ফলো করতে। ওকে, কারণ এটা রোধটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এইদিকে কারেন্ট কিন্তু ফ্লো করবে না। তো তাহলে কি হলো, তখন কি হবে, তখন দেখো এখান থেকে কারেন্টটা, এই যে প্লাস থেকে কারেন্টটা বেরিয়ে ও কি করবে, এই পরিবাহীটা দিয়ে গিয়ে এখানে চলে যাবে। তাহলে তোমরা একটা জিনিস দেখো, এর রোধ কিন্তু অনেক কম, 0.05 ওহম। তাহলে এখান দিয়ে একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, মানে এখান দিয়ে কিন্তু একটা হিউজ মানে খুব বেশি, মানে অনেক বেশি হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে। ওকে, তাহলে হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হলে কি হবে, আমরা এবার জুলের সূত্র লাগাবো, H প্রপোর্শনাল টু I স্কয়ার। ওকে, এটা যদি দেখি তাহলে যদি হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হয় তাহলে এখানে হিউজ অ্যামাউন্টের তাপ প্রডিউস হবে, হিট। আর যত হিট প্রডিউস হবে তার ফলে আস্তে আস্তে কি হতে পারে, এখানে আগুনও ধরে যেতে পারে, মানে এত তাপ উৎপন্ন হবে যাতে এখানে আগুনও ধরে যেতে পারে। এই ব্যাপারটাকে বলা হয় শর্ট সার্কিট। মানে কি, মানে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যদি ওটাকে খুব অল্প রোধ সম্পন্ন কোনো পরিবাহী দিয়ে যুক্ত করা হয় তাহলে কি হবে, তাহলে ওর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো করে, যার জন্য ওখানে কি হবে, প্রচুর তাপ উৎপন্ন হয়, তার ফলে ওখানে কি হচ্ছে, আগুন লাগার সম্ভাবনা থাকে। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে শর্ট সার্কিট। দেখবে তোমরা একটা জিনিস করবে, শর্ট সার্কিট দেখতে হলে তোমরা একটা জিনিস করবে, বাড়িতে করার চেষ্টা করো না, আমি জাস্ট বলছি করতে, কিন্তু বাড়িতে করার চেষ্টা করবে না, কিন্তু একদম করবে না। ইলেকট্রিক নিয়ে ছেলেখেলা নয়, ইলেকট্রিক নিয়ে কিন্তু কোনো মানে ইলেকট্রিক এমন একটা জিনিস যেটা জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। তো তোমরা যদি দেখতে চাও কোনো ইলেকট্রিশিয়ানের কাছে গিয়ে দেখতে পারো, সেটা হচ্ছে ধরো এটা একটা বোর্ডের, এটা হচ্ছে বোর্ডের প্লাস আর এটা মাইনাস। ওকে, এগুলো পড়াবো, যখন সুইচ পড়াবো তখন পড়াবো। এবার এখান থেকে একটা ওয়্যার বের করবে, এখান থেকে একটা ওয়্যার বের করবে, দুটোকে জয়েন করে দেবে, দেখবে কি হয় ব্যাপারটা, দুটোকে জয়েন করে দেবে ব্যাপারটা, দেখবে কি হয়, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু বাড়িতে, আবারও বলছি, বাড়িতে কিন্তু করবে না। তো শর্ট সার্কিটের ব্যাপারটা তোমরা মনে রাখবে, এই ব্যাপারটা যে ব্যাটারি প্লাস আর মাইনাস, এই ব্যাপারটাকে প্লাস আর মাইনাসটাকে যদি খুব অল্প রোধ সম্পন্ন কোন একটা ওয়্যার দিয়ে বা পরিবাহী দিয়ে যোগ করে দেওয়া হয় তাহলে এর মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট ফ্লো হয়, প্রচুর কারেন্ট ফ্লো হয়। ওকে, তো প্রচুর কারেন্ট ফ্লো হলে কি হবে, এটা এতটা তাপ উৎপন্ন হবে যেখানে আগুন পর্যন্ত লাগতে পারে, যেটাকে বলি স্ফুলিঙ্গ। তো এই জন্যই কিন্তু আমাদের শর্ট সার্কিট বলে এটাকে। আর এই শর্ট সার্কিট হলে বাড়িতে আগুন লাগবেই, এটুকু শিওর। যদি সে ফায়ার অ্যালার্ম না থাকে তাহলে কিন্তু এটা লাগবেই। ওকে, তো এই ব্যাপারটা আশা করছি তোমরা শর্ট সার্কিট খুব ভালোভাবে বুঝতে পেরেছো। শর্ট সার্কিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এখান থেকে শর্ট সার্কিটের একবার ডেফিনেশনটা লিখে রাখো। বিপরীতধর্মী তড়িতের দুই লাইন বা তড়িৎ কোষের দুই বিপরীত মেরু খুব অল্প রোধের মাধ্যমে যুক্ত হয়ে গেলে বর্তনীতে তড়িৎ প্রবাহটা বেড়ে যায়, একে শর্ট সার্কিট বলে। আর শর্ট সার্কিটে এত পরিমাণ তাপ উৎপন্ন হয় যে এখানে আগুনও ধরে যেতে পারে। আর এই যে এবার দেখো, যদি এখানে ধরো এখানে আমাদের একটা ফিউজ লাগানো আছে, ধরো এখানে ফিউজ লাগানো আছে, এবার কি হচ্ছে, যদি হিউজ কারেন্ট ফ্লো হয় তখন এই ফিউজ তারটা কেটে যাবে, তারপরে কি হবে, তারপরে কারেন্টটা কিন্তু আর যেতে পারবে না। তাহলে শর্ট সার্কিটটাকে কিন্তু বাঁচাতে কিন্তু ফিউজের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি বর্তনীতে, এই মোটামুটি আমাদের যে দৈনন্দিন জীবনে বা গৃহস্থালীর কাজে যেসব তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেগুলো হলো। এরপর আমরা আসবো একটা নতুন জিনিসে, কি জিনিস সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার। আর হচ্ছে বৈদ্যুতিক কার্য বা বৈদ্যুতিক শক্তি। প্রথমে আগে দেখো এই বৈদ্যুতিক কার্য বা বৈদ্যুতিক শক্তি কি।
কার্য আর শক্তি কিন্তু একই ব্যাপার, মানে জাস্ট একটু আলাদা আছে কিন্তু ব্যাপারটা একই। তো বৈদ্যুতিক কার্য বা বৈদ্যুতিক শক্তি ব্যাপারটা কি? ধরো ধরো একটা তুমি দুটো টার্মিনাল নিয়েছো, এটা ধরো প্লাস আর এটা ধরো মাইনাস। ওকে, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। ধরে নাও এটা ভি প্লাস আর এটা ভি মাইনাস, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য যদি বলতে হয়, বিভব পার্থক্য মানে হচ্ছে ভি প্লাস মাইনাস অফ ভি মাইনাস, সেটাকেই আমি লিখছি কত ভি। এবার ধরো এখান থেকে কিউ অ্যামাউন্টের আধান, কিউ অ্যামাউন্টের আধান এখান থেকে এখানে নিয়ে যেতে হবে, তাহলে কিছুটা কার্য করতে হবে। সেই কার্যটা বৈদ্যুতিক কার্যকে আমি যদি ডাব্লিউ দিয়ে লিখি, তাহলে বৈদ্যুতিক কার্য আমার কত পাবো? বৈদ্যুতিক কার্য হয় বিভব পার্থক্য ইনটু হচ্ছে আধান। এটা তোমাদের ওই ওই যখন তড়িৎ বিভব পড়েছিলাম তখনই ছিল। তো তাহলে এখানে আমাদের হয়ে যাবে ভি ইনটু কিউ, হলো। এরপর দেখো এটার অনেকগুলো ফরমেশন আছে। কিরকম? ধরো এই দুটো প্রান্তের বিভব পার্থক্য ভি, এবার ধরো এটাকে একটা ওয়্যার দিয়ে জয়েন করা আছে, এটার রোধ হচ্ছে আর, আর এটার মধ্যে দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয় টি টাইমে, তাহলে আমরা কি জানি আই সমান হচ্ছে কিউ বাই টি। ওকে, কারণ তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে আধান বাই সময়, তাহলে এখান থেকে কিউ সমান আমি কত লিখতে পারি? আই ইনটু টি। তাহলে এটাকে এই কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি? আই ইনটু টি। তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে ভি ইনটু আই ইনটু টি। ওকে, তাহলে দেখো বৈদ্যুতিক কার্য আর এখানে যদি বৈদ্যুতিক শক্তি লিখি, এটাকে যদি ই দিয়ে লিখি, তাহলে আমি এখানে ই সমানও লিখতে পারি বা ডাব্লিউ সমানও লিখতে পারি। তাহলে কি পেলাম? ভি সমান এই, তাহলে ডাব্লিউ সমান ভি আই টি পেলাম বা ডাব্লিউ সমান ভি ইনটু কিউ পেলাম। আবার দেখো ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র থেকে আমরা কি পাই? ভি সমান আমরা জানি আই আর। তাহলে এই ভিটাকে যদি চেঞ্জ করে নিই, তাহলে ইলেকট্রিক শক্তি বা ওয়ার্ক ডান ভি এর জায়গায় আমি আই আর যদি বসিয়ে দিই, তাহলে এটা কি পেয়ে যাবো? আই স্কোয়ার আর টি। ওকে, দেখো ভি সমান হচ্ছে আই স্কোয়ার, এই সরি ই সমান হচ্ছে আই স্কোয়ার আর টি, কারণ আই ভি এর জায়গায় আই ইনটু আর বসালাম। ওকে, তাহলে আমাদের এখানে কি পেলাম? তাহলে আমাদের দেখো বৈদ্যুতিক কার্য মেইনলি আমরা পেলাম ডাব্লিউ সমান হচ্ছে কিউ ইনটু ভি। ওকে, বা বৈদ্যুতিক শক্তি সমান হচ্ছে এটা। তো এগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। এরপর আমি আসছি তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। ওকে, তাহলে হেডিং দেবে তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক পাওয়ার, তো সংজ্ঞাটা কি? দেখো সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার বা তড়িৎ শক্তি ব্যয় করার হারকে বলা হয় ইলেকট্রিক পাওয়ার। তার মানে আমি বলতে চাইছি কি, যে তড়িৎ ক্ষমতা সমান বলতে পারো যে বৈদ্যুতিক কাজ বা বৈদ্যুতিক কার্য বা কার্যই লেখো, বাই হচ্ছে সময়, এটা বলতে পারো, বা এটাও বলতে পারো তড়িৎ শক্তি বাই হচ্ছে সময়। সংজ্ঞাটা এইভাবেই করবে। ওকে, তাহলে তড়িৎ ক্ষমতা এটাকে পি লিখবো, তাহলে তড়িৎ ক্ষমতা পি সমান কি হয়? বৈদ্যুতিক কার্য বাই সময় বা তড়িৎ শক্তি বাই সময়। তাহলে সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার বা তড়িৎ শক্তি ব্যয় করার হারকে বলা হয় ইলেকট্রিক পাওয়ার। এরপর দেখো এর কতগুলো ফরমেশন আছে বা কতগুলো তোমাদের কতগুলো ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো দেখে কি করতে হবে, যে ফর্মুলাগুলো দেখে তোমাদের নিউমেরিক্যাল করতে হবে। যেমন দেখো একটু আগে তোমাদের বললাম বৈদ্যুতিক কার্য ডাব্লিউ সমান হয় কত? কিউ ইনটু ভি। একটু আগে তোমরা খাতায় নোট করেছো, যদি নোট না করে থাকো আবার রিপিট করে দেখে ওটা নোট করবে। তাহলে এখানে হবে কত? ভি ইনটু কিউ বাই হচ্ছে টি। দেখো তাহলে এটা একটা হবে ভি ইনটু কিউ বাই হচ্ছে টি। ওকে, আর কি হতে পারে? দেখো একটু আগে বললাম কিউ সমান কত? আই ইনটু টি। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো ভি ইনটু আই ইনটু টি বাই টি, কারণ কিউ সমান, তাহলে এটা কেটে যাবে। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার সমান কত হয়? বিভব পার্থক্য ইনটু হচ্ছে কারেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। পি সমান ভি ইনটু আই। ওকে, আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে? যদি আমি রোধের টার্মসে বলতে চাই, দেখো যদি আমি রোধের টার্মসে বলতে চাই, ভি সমান কি হয়? আই আর। তাহলে এখানে পি সমান কত হবে? আই স্কয়ার আর। এটা একটা হবে। পি সমান কত হবে? আই স্কয়ার আর। কেন? কারণ কি ভি সমান হচ্ছে আই আর, ওহমের সূত্র থেকে আমরা পাই ভি সমান আই আর, তাহলে এখানে আই স্কয়ার আর হবে। আর কি হতে পারে? আর কি হতে পারে? দেখো আরেকটা ফর্মুলা পি সমান, দেখো ভি ইনটু আই আছে, দেখো ভি সমান তো আমরা জানি আই ইনটু আর, তাহলে এখানে ভি ইনটু আই আছে, তাহলে এখান থেকে আই সমান কত হবে? ভি বাই আর। তাহলে এখানে আইটাকে রিপ্লেস করে ভি বাই আর করে দাও, তাহলে কত হয়ে যাবে? ভি স্কয়ার বাই হচ্ছে আর। এই যে এইটা একটা ফর্মুলা।
তাহলে এতগুলো কিন্তু ফর্মুলা আমাদের পাওয়া যায়। কেন ফর্মুলাগুলো মনে রাখতে হবে? যখন যেটা তোমার লাগবে নিউমেরিক্যাল বা গাণিতিক কোশ্চেনে, তখন সেটা তোমাদের ইউজ করতে হবে। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, আচ্ছা আগে একটা জিনিস বলে দিই, এই যে তড়িৎ শক্তি, শক্তির একক কি হয়? শক্তির একক এটা তোমরা আগেই মনে রাখবে, শক্তির এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে আর্ক। ওকে, তাহলে এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে আর্ক। কার্যেরও তাই এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে আর্ক। হচ্ছে এটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। কেন? কারণ আমি এবার এই যে তড়িৎ ক্ষমতা এর এককটা বলবো, তো এর একক বলতে গেলে এই দুটোর এককটা খুবই লাগে। ওকে, তাহলে তোমরা এবার হেডিং দেবে কি? তড়িৎ ক্ষমতার একক। দেখো তড়িৎ ক্ষমতার একক আগে তোমাদের বলে দিই, যদি তোমাদের বলে ক্ষমতা সমান কি হয়, তড়িৎ ক্ষমতা মানে ইলেকট্রিক পাওয়ার ইকুয়াল টু হচ্ছে তড়িৎ শক্তি বাই হচ্ছে সমান। তো দেখো শক্তির একক কি? জুল, আর সময়ের একক কি? সেকেন্ড। তো এই জুল বাই সেকেন্ড এটাকেই বলা হচ্ছে কি? ওয়াট। মনে রাখবে, এটাকেই কি বলা হয়? ওয়াট। আবার আরেকটা হয়, দেখো আমাদের আরেকটা পাওয়ারের ফর্মুলা পেয়েছিলাম ভি ইন্টু আই। এবার এটা কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্যের একক কি হয়? বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, আর কারেন্টের কি হয়? অ্যাম্পিয়ার। তো এই ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার এটাকেও কিন্তু ওয়াট বলে। ওকে, এটাকেও ওয়াট বলে, এটাকেও ওয়াট বলে। ওটা পাওয়ার, এটা পাওয়ার। এবার এই ডেফিনেশনটা যদি তোমাদের এটা অনেক সময় পড়ে, 1 ওয়াটের ডেফিনেশন বলো, এখান থেকেও পড়তে পারে বা এখান থেকেও পড়তে পারে। তাহলে 1 ওয়াটের ডেফিনেশন যদি আমাদের বলতে হয়, কি বলবে? দেখো কোন বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করে, কোন বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করে, তখন তার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। আচ্ছা তাহলে ওই ফর্মুলাটা আমরা কিভাবে করব? 1 ওয়াট ইকুয়াল টু 1 ভোল্ট ইনটু 1 অ্যাম্পিয়ার। ওটা বলো তো, তোমরা নিজেরা করে বলো কি হবে। দেখো ওটা যদি তোমাদের বলতে হয় তাহলে কি করে বলবে? 1 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা হলে যে তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাই হলো 1 ওয়াট। সংজ্ঞাটা কি বললাম? 1 ভোল্ট বিভব পার্থক্য কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হয় সেটা হচ্ছে 1 ওয়াট। তাহলে এই ডেফিনিশনটাও আসতে পারে, এই ডেফিনিশনটাও আসতে পারে। ডেফিনিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ওয়াটের ডেফিনিশনটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। তো এবার দেখো একটা মজার জিনিস, দেখো তড়িৎ শক্তি, এটা মনে রাখবে, তড়িৎ ক্ষমতা, এটা ক্ষমতা হলো না, তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু তড়িৎ শক্তি বাই সময়, তাই তো? ওকে, এরপর দেখো যদি আমি এসআই ইউনিট নিই, এসআই ইউনিটে তড়িৎ ক্ষমতার একক কি হলো? ওয়াট, ডব্লিউএটিটি, ওয়াট। আর তড়িৎ শক্তিটার, এবার যদি আমাকে তড়িৎ শক্তির একক এখান থেকে বের করতে বলে, তাহলে এখানে আমি লিখবো তড়িৎ শক্তি বাই, এখানে সময়টার জায়গায় আমি লিখবো সেকেন্ড। ওকে, তো আমি এখান থেকে দেখো, এখান থেকে আমি তড়িৎ শক্তির একক কিন্তু আমি কি পাচ্ছি? ওয়াট ইনটু সেকেন্ড। দেখো সেকেন্ডের দিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে তড়িৎ শক্তির আমরা একক কি পাচ্ছি? ওয়াট সেকেন্ড। এটাকেই কিন্তু জুল বলে। তড়িৎ শক্তির যে একক সেটা পেলাম কি? ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ডটাকে আমাদের কি বলে? জুল বলে। তো এটা ডেফিনিশন যদি জানতে চাই, কি বলবো? যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড ধরে কাজ করলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ হয় 1 জুল। তাহলে কি বলবো? দেখো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ড ধরে চলে, তাহলে ও যে তড়িৎ শক্তি ব্যয় করবে, সেই তড়িৎ শক্তি ব্যয় কত করবে? সেই তড়িৎ শক্তি ব্যয় করবে 1 জুল। ওকে, এটা মনে রাখবে। তার মানে দেখো, তার মানে ধরো তোমরা একটা বাল্ব কিনে এনেছো, সেই বাল্বটা হচ্ছে 1 ওয়াটের। এবার ওই বাল্বটা যদি 1 সেকেন্ড চলে, তাহলে ও কত জুল তড়িৎ শক্তি খরচা করবে? সেটা হচ্ছে 1 জুল। ওকে, আচ্ছা এরপরে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াট আওয়ার। ওয়াট ঘন্টা, যেটাকে বাংলায় বলে ওয়াট ঘন্টা, ওয়াট আওয়ার। এবার দেখো
ওয়াট আওয়ার কি? ওয়াট আওয়ার তাহলে কি? যদি ডেফিনেশনটা জিজ্ঞাসা করে কি বলবে? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে উহা যে তড়িৎ শক্তি ব্যয় করে সেটাই হচ্ছে 1 ওয়াট আওয়ার। এবার তোমাদের বের করতে বলে 1 ওয়াট আওয়ার সমান কত জুল, এটা তোমাদের বের করতে বলে 1 ওয়াট আওয়ার সমান কত জুল। তো দেখো 1 ওয়াট আওয়ার সমান কত জুল কি করে বের করব? খুব ইজি। আমাদের জুল মানে কিন্তু হচ্ছে ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। তাহলে দেখো 1 ওয়াটটা 1 ওয়াটই লিখলাম, আর এই যে 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে কত হয়ে যাচ্ছে? তাহলে 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 3600 ওয়াট সেকেন্ড, মানে এটা মানে জুল। তাহলে এটা হচ্ছে 3600 জুল। তাহলে 1 ওয়াট আওয়ার মানে কত হচ্ছে? 3600 জুল। ওকে, তাহলে 1 ওয়াট আওয়ার মানে কত হলো? 3600 জুল। এরপর এখান থেকে যেটা আসে, দেখো সবারই বাড়িতে মোটামুটি কম বেশি ইলেকট্রিক বিল আসে, তাই তো? সবারই বাড়িতে কম বেশি ইলেকট্রিক বিল আসে। দেখবে ইলেকট্রিক বিলে একটা জিনিস থাকে যে এত ইউনিট বিল পড়ানো হয়েছে, এত ইউনিট বিল পড়ানো হয়েছে। এই ইউনিট ব্যাপারটা কি? বলে না যে এই মাসে 100 ইউনিট বিল পড়ানো হয়েছে, 100 ইউনিট কারেন্ট পড়ানো হয়েছে, তার জন্য ধরো 500 টাকা বিল এসছে, রুপিস 500 টাকা বিল এসছে। এই যে ইউনিট, এই ইউনিট ব্যাপারটা কি, বা এটা কোন এককে মেজার করা হয়, এটা যে এককে মেজার করা হয় সেটাই এখন পড়াবো। তো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো দেখো এখান থেকে আমি কি করব, এটা মুছছি একটু, সবাই নোট করবে। দেখো 1 ওয়াট আওয়ার পেলাম। এবার যদি বলি আমি 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার, এই যে 1 কিলোওয়াট আওয়ার, এই 1 কিলোওয়াট আওয়ারটাকে আমাদের বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে বলি বিওটি। 1 কিলোওয়াট আওয়ারটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি, যেটাকে আমরা বলি যে এত ইউনিট বিল এসছে। ওকে, ধরো তোমার কোন ইলেকট্রিক বিলে তোমরা বললে যে 50 ইউনিট 100 ইউনিট বিল এসছে, 100 ইউনিট বিল মানে হচ্ছে কি 100 বিওটি বা 100 কিলোওয়াট আওয়ার, তখন 100 কিলোওয়াট আওয়ার এক না। এরপর আমাদের পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল, 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল, এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো 1 কিলোওয়াট মানে কত জুল, দেখো আমি কি করব, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট হলো, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3600, আর এখানে 3টে জিরো, 1 2 3, 3টে জিরো ওয়াট সেকেন্ড। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3600 ইনটু 3টে জিরো, তাহলে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6, 3 পয়েন্ট বা 36 ইনটু 10 টু দি পাওয়ার 6 ও লিখতে পারো, যার যেটা ইচ্ছা। 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6, আর এই যে ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড মানেই তো হলো জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। ওকে, এই যে কিলোওয়াট আওয়ার, এটাকেই বলা হয় আমাদের ইউনিট, যে বিল আছে সেই ইউনিট। ওকে, তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু হচ্ছে 36, তারপর হচ্ছে 1 2 3 4 5, 5টা জিরো। তো তাহলে এটাকে আমরা লিখতে পারি 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6। ওকে, তো এবার দেখো আমাদের এরপরে যেটা করতে হবে কি, যে আমাদের বলে দেবে যে এত বাল্ব, একটা বাল্ব এত ওয়াটের, এত ঘন্টা চলে, এত ঘন্টা চললে এত কত বিল আসবে বাড়িতে। তো তোমাদের আগে বলি, ধরো কি করে নিউমেরিক্যালটা করবে শোনো। ধরো এখানে বাল্ব বা ফ্যান বা এসি বা টিভি যাই হোক, দেখবে দেয়া থাকবে যে এত ওয়াট হলো, এত ওয়াট। তো এরপর বলবে তোমাদের এত ওয়াট, এরপর সময়টা দিয়ে দেবে যে এত ঘন্টা ধরে চলছে, এত ঘন্টা ধরে চলছে। তো তোমরা কি করবে, তোমরা প্রথমে যা দেয়া থাকবে ওয়াটটা সেটাই রাখবে, সেটার সাথে আগে এই সময়টাকে গুণ করে নেবে। হলো, ধরো তোমাদের বলেছে 5 ওয়াটের বাল্ব একটা 2 ঘন্টা চলছে, তাহলে 5 ওয়াট বলেছে, 5 ওয়াটের বাল্ব 2 ঘন্টা চলছে, তাহলে বলেছে যে ধরো 5 ওয়াটের বাল্ব 2 ঘন্টা চলছে, তাহলে প্রথমে এই দুটো গুণ করে নেবে, তাহলে 5 ওয়াট ইনটু 2 আওয়ার হলো, তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10 ওয়াট আওয়ার হলো।
কিন্তু আমাদের কিন্তু যে ইউনিটটা মেজার করা হয় সেটা কিন্তু ওয়াট আওয়ারে না, মানে কারেন্টের বিলের জন্য যেটা মেজার করা হয় সেটা ওয়াট আওয়ারে না, সেটা কিসে, সেটা কিলো ওয়াট আওয়ারে। তার মানে এই ওয়াটটাকে তোমাকে কিলো ওয়াটে কনভার্ট করতে হবে, মানে এটাকে কনভার্ট করতে হবে কত দিয়ে ডিভাইড করতে হবে, ডিভিশন বাই 1000 ডিভাইডেড বাই 1000, মানে 10 বাই 1000, এটা হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। এটা মনে রাখবে, এই ওয়াট আওয়ার, আওয়ারটা আওয়ারই থাকবে, শুধু এই ওয়াটটাকে কিলোওয়াটে করতে গেলে 1000 দিয়ে ডিভিশন করতে হয়। এরপর ধরো কোশ্চেনটা বলেছে, তাহলে আমাদের ধরো বললো একটা 5 ওয়াটের বাল্ব, একটা 5 ওয়াটের বাল্ব 30 দিনে, মানে মাসে একবারই 2 ঘন্টা চালানো হয়েছে। একটা 5 ওয়াটের বাল্ব মাসে একদিনই চালানো হয়েছে, 30 দিন না, এটা ধরো একদিন চলেছে, একদিন 2 ঘন্টা চালানো হয়েছে, তাহলে তোমাদের কত বিল আসবে? যদি প্রতি ইউনিট বিলের 5 টাকা করে হয় তাহলে কত বিল আসবে? তাহলে দেখো, তাহলে এত কিলোওয়াট আওয়ার, এটা মানে হচ্ছে এত ইউনিট, তাহলে আমার এত ইউনিট বিল পড়েছে, মানে তড়িৎ শক্তি ক্ষয় হয়েছে 10 বাই 1000। এবার বলেছে যে এক ইউনিটের দাম যদি 5 টাকা হয় তাহলে কত বিল লাগবে, তাহলে ইনটু 5, এত টাকা তোমার বিল লাগবে। ওকে, তো এইভাবে নিউমেরিক্যালস গুলো তোমাদের করতে হবে। আগেই বলছি নিউমেরিক্যালস গুলো কিন্তু এখানে ওয়াট আওয়ার করতে হবে, ওয়াট আওয়ার, সেটাই কিন্তু ইউনিট, সেটাই বিওটি। ওকে, তো চলো আমি একটা তোমাদের জাস্ট একটা টেবিল বানিয়ে তোমাদের দেখাচ্ছি আর দুই একটা নিউমেরিক্যালস করিয়ে দেখাচ্ছি। তোমাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে কি, যে একটা বাড়ি আছে, সেই বাড়িতে লোকজন আছে, এবার সেই বাড়িতে বাল্ব ইউজ করা হচ্ছে, ফ্যান ইউজ করা হচ্ছে, আর এলইডি বাল্ব ইউজ করা হচ্ছে, আর এসি ইউজ করা হচ্ছে। কটা বাল্ব আছে? 3টে। আচ্ছা, ফ্যান কটা আছে? 4টে, এলইডি একটা আছে, এলইডি এর টিভিও বলতে পারো, টিভি বলতে পারো, এলইডি টিভিও বেরিয়েছে, আর এসি একটা আছে। ওকে, বাল্বটা 40 ওয়াটের, ফ্যানটা 60 ওয়াটের, এলইডি 40 ওয়াটের, এসি হচ্ছে 150 ওয়াট। এবার ডেলি বাল্বটা চলছে 5 আওয়ার, ফ্যানটা চলছে 10 আওয়ার, এলইডি চলছে 4 আওয়ার, আর এসি চলছে 10 আওয়ার, এরকম করে চলছে। এরপর তোমাদের বলেছে যে তাহলে এক মাসের শেষে কত ইলেকট্রিক বিল দিতে হবে, এক মাসের শেষে কত ইলেকট্রিক বিল দিতে হবে, এটা তোমাদের কোশ্চেনে দিয়েছে। তোমাদের বলে দেবে পার ইউনিট টাকাটা হয়তো বলে দেবে যে পার ইউনিট যদি 5 টাকা হয়, মানে পার ইউনিট বিল যদি 5 টাকা হয়, তাহলে 30 দিনে টোটাল বিল কত দিতে হবে। কি করে করব? দেখো, আগে বলেছি কি যে ওয়াট আওয়ার, এই দুটোকে মাল্টিপ্লাই করে নিতে হবে। তাহলে এবার দেখো, একদিনে যদি 5 ঘন্টা করে চলে 40 ওয়াটের বাল্ব, তাহলে একদিন যদি একদিনে 40 ওয়াটের বাল্ব যদি 5 ঘন্টা চলে, তাহলে একদিনে কত ওয়াট আওয়ার হবে, সেটা হচ্ছে 40 ইন্টু 5। ওকে, তাহলে 40 ইন্টু 5, আমাদের কতদিন চলছে? 30 দিন, 30 দিন, তাহলে কত ওয়াট আওয়ার হচ্ছে এটা ক্যালকুলেট করে বলো। 40 ইন্টু 5 ইন্টু হচ্ছে 30। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এটা যে ক্যালকুলেশন করা হয়েছে এটা কটা বাল্বের জন্য? একটা বাল্বের জন্য, কিন্তু আমাদের বাল্ব কটা বলেছে? 3টে, তাহলে ইনটু হচ্ছে 3 করতে হবে। তাহলে এটা করলে কত হবে বলো, একটু সাইডে লিখি, তাহলে 12 আর এটা হচ্ছে 15, দুটো জিরো, কত হয়? 12 15 18,000, তাহলে কত হচ্ছে আমাদের 18,000। ওকে, তাহলে আমাদের দেখো এখানে কত হলো 18,000। এটা কিন্তু ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার না, কিলোওয়াট আওয়ার না, ওয়াট আওয়ার। আচ্ছা, সাইমেন্টাসলি একটা ফ্যান 60 ওয়াট যদি 10 ঘন্টা চলে দিনে, তাহলে একদিনে কত ওয়াট আওয়ার পুড়ছে? একদিনে কত ওয়াট আওয়ার পুড়ছে সেটা হচ্ছে 60 ইন্টু 10। এরপর দেখো 30 দিনে কত হবে? ইন্টু 30। আচ্ছা, কটা ফ্যান আছে? 4টে ফ্যান, তাহলে ইন্টু 4। বলো এটা কত হবে? ক্যালকুলেশন করে 60 ইন্টু 10 ইন্টু 30, এটা দেখবে 72,000 হবে। তোমরা এটা বাড়িতে করবে, 72,000 ওয়াট আওয়ার। ওকে, সাইমেন্টাসলি এটা একটু করে বলো ভিডিওটা পজ করে, যে 40 ওয়াটের একটা এলইডি 4 ঘন্টা চলছে, তাহলে ডেলি কত ঘন্টা চলছে? ডেলি কত ওয়াট আওয়ার খরচা হচ্ছে? ডেলি হচ্ছে 40 ইন্টু 4, 30 দিনে কত হবে? ইন্টু 30, আর কটা আছে? একটা, এটা ইন্টু 1, তাহলে এটা কত হবে বলো? 40 ইন্টু 4 ইন্টু 30, এটা হবে 4,800 ওয়াট আওয়ার। ওকে, 4,800 ওয়াট আওয়ার।
এটা কিন্তু মান্থলি, আমি 30 ডেজে কত হচ্ছে সেটা করছি। ওকে, আর সাইমেলটেনিয়াসলি 150 ওয়াটের একটা এসি যদি 10 ঘন্টা চলে দিনে, এখন গ্রীষ্মকালে তো এসি আরো বেশি চলছে, 24 ঘন্টায় চলছে যাদের বাইরে এসি আছে। তো যাই হোক, এই জন্যই কিন্তু আমাদের এত পলিউশন বাড়ছে, এত এসি। সবাই একটু চেষ্টা করবে কম এসি ইউজ করার। এসি ভালো না অ্যাকচুয়ালি, নেচারের ওয়েদারটা এত টেম্পারেচার দিন দিন বেড়ে যাচ্ছে এসির জন্যই। যত বেশি সিও কার্বন ডাইঅক্সাইড সিও ত্যাগ করবে তত বেশি আর কি আরো ক্ষতি হবে। তো 150 ওয়াটের যদি একটা এসি 10 ঘন্টা করে চলে, তাহলে একদিনে কত ওয়াট আওয়ার চলছে, একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, সেটা হচ্ছে 150 ইন্টু হচ্ছে 10। আচ্ছা, 30 দিনে কত হবে ইন্টু 30, আর কটার জন্য হবে, একটার জন্য। তাহলে কত ওয়াট আওয়ার হবে, কত ওয়াট আওয়ার হবে 45,000 ওয়াট আওয়ার। ওকে, তাহলে এবার দেখো কি করবে, শোনো। এবার 30 দিনে কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, 30 দিনে কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, এগুলো সব যোগ করবে। কিসে কনভার্ট করে, ওয়াট আওয়ার। ওকে, এগুলো সব যোগটা নিজেরা করো ওয়াট আওয়ারে। তো এইগুলো যোগ করলে এটা কত হবে, 1,39,800। দেখবে তোমরা ক্যালকুলেশন করে 1,39,800। ওকে, 1,39,800 না, বেশি হবে, বেশি হবে। ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসবে। 139,800 ক্যালকুলেশন করে দেখো একবার। তো দেখো এটা কত আসছে, এটা জিরোটা হবে না, ঠিকই লিখেছিলাম। তো এরপর দেখো আমাদের কিন্তু বলেছে যে প্রত্যেক ইউনিটের বিল যদি 5 টাকা করে হয় তাহলে কত বিল লাগবে। এবার ইউনিটটা মানে এখানে আমাদের বিওটি ইউনিটে বের করতে হবে আগে, মানে কিলো ওয়াট আওয়ারে বের করতে হবে, কিন্তু আমাদের এখানে ওয়াট আওয়ারে বের করা হয়েছে। তাহলে এটাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমাদের কনভার্ট করতে হবে কি কিলো ওয়াট আওয়ারে, মানে এটাকে ডিভাইডেড করতে হবে কত দিয়ে, এটাকে ডিভাইডেড করতে হবে 1000 দিয়ে। তাহলে এটাকে যদি ডিভাইডেড করি 1,39,800 কে যদি 1000 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কি ইউনিটে পাবো, কিলোওয়াট আওয়ারে পাবো, যেটাই হচ্ছে আমাদের বিওটি, যেটাকে আমরা বলি ইউনিট। ওকে, তাহলে এটা হয়ে যাবে কত, 1000 দিয়ে এই দুটো কেটে গেল, তার মানে 139.8 এত ইউনিট। ওকে, তার মানে আমাদের 30 দিনে যে তড়িৎ শক্তি ব্যয় হয়েছে, সেই তড়িৎ শক্তি কতটা ব্যয় হয়েছে, 139.8 ইউনিট। এবার বলো, এক ইউনিটের দাম যদি 5 টাকা হয়, তাহলে এত ইউনিটের জন্য কত হবে, 139.8 ইন্টু হচ্ছে 5 এত টাকা। এটা তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো এইভাবে কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে। নেক্সট দেখো, তো এখানে একটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করে কমেন্ট সেকশনে জানাবে কি না। 10টা 40 ওয়াটের বাল্ব, 10টি 40 ওয়াটের বাল্ব 6 ঘন্টা চলছে, 5টা 80 ওয়াটের ফ্যান 6 ঘন্টা চলছে, একটি 80 ওয়াটের টিভি 6 আওয়ার করে চলছে, এরকম করে ডেইলি চলছে। তো 30 দিনে ওই বাড়ির খরচা কত হবে, মানে ইলেকট্রিক বিল কত আসবে যদি প্রতি ইউনিটের দাম 6 টাকা হয়। আবারও বলছি কি করবে, প্রথমে ওয়াট, মানে প্রথমে কত তড়িৎ শক্তি ক্ষয় হবে, তড়িৎ শক্তি কি লিখলাম, তড়িৎ শক্তি কত ক্ষয় হবে সেটা কিভাবে করবে, সেটা প্রথমে ওয়াট আওয়ারে করবে, ওয়াট আওয়ারে। তাহলে ওয়াট আওয়ারে মানে 40 ওয়াটের বাল্ব 6 ঘন্টা চললে মানে 40 ইন্টু 6 হলো, কিন্তু এখানে কটা বাল্ব আছে, 10টা, তাহলে ইন্টু 10 কতদিন চলছে, 30 দিন, তাহলে ইন্টু 30। তাহলে এইটা আমাদের পেলাম কি, এই বাল্বটা 40 ওয়াটের 10টা বাল্ব যদি 6 ঘন্টা করে চললে 30 দিনে যে তড়িৎ শক্তি ব্যয় হবে সেটা ওয়াট আওয়ারে, এটা হলো। সাইমেলটেনিয়াসলি এই ফ্যানের জন্য তোমরা ওয়াট আওয়ারে বের করবে। ওকে, ওয়াট আওয়ারে বের করলে যা বললো, আবার টিভিটার জন্য ওয়াট আওয়ারে বের করবে, দিয়ে পরে এই তিনটাকে যোগ করে দেবে। যোগ করে দেওয়ার পর আমাদের এই যে ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, এটা তোমার মনে রাখবে। তাহলে এটা যেটা বেরিয়েছে, এটা বেরিয়েছে আমাদের ওয়াট আওয়ারে বেরিয়েছে, তাহলে তোমাকে কিসে কনভার্ট করতে হবে, কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে। মানে এই তিনটাকে যোগ করে যা আসবে সেটাকে 1000 দিয়ে ডিভাইডেড করে দেবে, 1000 দিয়ে ভাগ করে দেবে, তাহলে অত ইউনিট পেয়ে গেলে।
এবার সেই ইউনিটটাকে 6 টাকা দিয়ে গুণ করে দেবে, তাহলেই তোমাদের কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে এই লেকচারটা এই পর্যন্ত থাক, পরের লেকচার আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ওকে, আর একটা লেকচারের পর আমি তড়িৎ চুম্বকত্ব যাবো, যেটা খুবই ইন্টারেস্টিং। তাহলে তোমরা চ্যানেলটা ফলো করো, দেখতে থাকো। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে ক্লাসটা এনজয় করো, টাটা।